হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো এখন অনেকটা ভোরে উঠে পড়েছি, 5টা মতো বাজে। বাড়ির সবাই ঘুমাচ্ছে। পাশে আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবে এখনও বিছানা তুলিনি। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি জানো, বিরক্ত লাগছে, গা হাত পায়ে ব্যথা করছে। চলো ছেলে মেয়েকে এখন ডাকতে হবে, যেহেতু ওদের স্কুল আছে। ভেবেছিলাম আজকে স্কুলে পাঠাবো না, যা গরম পড়েছে, কিন্তু দেখলাম যে না, আজকে ওদের স্কুলটা ছুটি পড়ে যাবে। আজকে স্কুল হবে, স্কুল হয়ে টানা 1 মাস ছুটি পড়ে যাবে, তখন তো বাড়িতেই থাকবে, অসুবিধা নেই। তো ভাবলাম আজকে দিনটা যাক, মানে লাস্ট দিন স্কুলটা অ্যাবসেন্ট কমই করাই। তো চলো এখন ছেলে মেয়েকে ডাকবো, খাবার রেডি করব, টিফিন বানাবো, অনেক কাজ আছে। চলো আগে ঝটপট করে ছেলে মেয়েকে আগে ডেকে নিই, কারণ মেয়ে রেডি হতে সময় লাগবে। তো ছেলে মেয়েদের তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওদের স্কুলে পাঠানো মানে এক প্রকার যুদ্ধ করা। কীভাবে যে তাড়াহুড়ো করে আমি ওদের রেডি করি, স্কুলে পাঠাই, টিফিন বানাই, একমাত্র আমিই জানি। কটা বাজে দেখবে এখন, প্রায় 7টাও এখনও বাজেনি, ওরা তো স্কুলে চলে গেছে। তো চলো আমি এখন চা করব, তার আগে গ্যাসটা মুছবো, পরিষ্কার করব জায়গাটা, তারপর সবার জন্য চা বানাবো, তারপর আমি চা খাবো, তারপরে যা করার করবো। আর সকাল থেকে বলো না, মানে গা হাত পা ব্যথা করছে, ভালো লাগছে না, মানে কেমন একটা বিরক্তি ভাব লাগছে। চলো চাটা বসিয়ে দিই। দেখো কটা বাজে, দেখো এখনো 7টাও বাজেনি। তো চলো ছেলেমেয়েরা তো স্কুলে চলে গেছে, আমি এখন একটু চা বসিয়ে দিই। এই যে সবার আগে আমি আগে ভালো করে গ্যাসটা মুছে নিই, সেই সঙ্গে গ্যাসের চারিপাশটাও মুছে নিই। না মুছলে আমার ভালো লাগে না, কেন জানি না। আর এখন দেখো চাও বসিয়ে দিয়েছি, চলো চাটা হোক, ততক্ষণ আমি ব্রাশটা করে নিই। তো এই যে চা করা হয়ে গেছে, চা আমি এখন দেখো ফ্লাক্সের মধ্যে ঢেলে রেখে দিয়েছি, যখন মা উঠবে খাবে। চলো বরকে দিয়ে দিই, বর দোকানে যাবে। চা করা আমার হয়ে গেছে, চা করে ফ্লাক্সের মধ্যে ঢেলে দিয়েছি, বরকে দিয়ে দিলাম, যেহেতু বর দোকানে যাবে। আর মাকে এখন ডাকিনি, মা ঘুমাচ্ছে, ঘুমাক, যখন উঠবে ওটা খেয়ে নেবে। আর এখন আমি এই যে আমার জন্য গরম গরম চা নিয়ে এসেছি। তো চলো এখন গরম গরম চাটা খেয়ে নিই। চাটা একটু ঠান্ডা হোক, অনেকটাই গরম আছে। তো ভাবলাম সেই ফাঁকে দুটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, জানি না কেন বলতে ইচ্ছা করলো। আচ্ছা, এই যে আমি ভোরবেলায় উঠলাম, উঠে আমার ছেলে মেয়েকে রেডি করলাম, খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম, টিফিন বানানো থেকে শুরু করে, খাওয়ানো থেকে শুরু করে অনেকটাই কষ্ট করতে হয়। ধরো শুধু আমি কেন, প্রত্যেকটা মা বাবাই কিন্তু তার ছেলেমেয়ের জন্য কষ্ট করে। একটা ভিখারি, সেও কিন্তু চেষ্টা করে ভিক্ষা করে তার ছেলে বা মেয়েকে বা তার বউকে দুটো খাওয়ানোর জন্য, এই কারণেই তো সে ভিক্ষাটা করে। তো ছেলে মেয়েকে এত কষ্ট করে যত্ন করে বড় করার পর সেই ছেলে মেয়ের জন্য, মানে সেই ছেলে মেয়েকে যদি কেউ আঘাত করে, সেই ছেলে মেয়েকে যদি কেউ বাজে কথা বলে, কোনো মা বাবা কি সহ্য করতে পারে? তোমরাই বলো, আমি কি কথাটা ভুল বলছি? শুধু আমি বলছি না, প্রত্যেকটা মা বাবার কাছে তার ছেলে মেয়ে কিন্তু একদম রাজকন্যা বা রাজপুত্র, তাই না? তারা চেষ্টা করে তার ছেলে মেয়ে যেন দুনিয়ার সব সুখ ভোগ করে, যেটা আমরা পাইনি সেটা আমাদের ছেলে মেয়ে যেন পায়, তাই তো? তো এই কথাটা আমি বলতাম না, আমি আজকে বলছি, মানে আমি আমার দিক দিয়ে বলছি। আমি জানো তো খুবই আদরে বড় হয়েছি, ভীষণ আদরে। তোমরা ধারণা করতে পারবে না যে আমি এতটাই আদরে বড় হয়েছি। আমি যা চেয়েছি তাই পেয়েছি। মানে আমাকে না কোনো দিন বাড়ির লোক মানে আমার বাড়িতে যারা যারা ছিল, দাদা দিদি মা বাবা, কোনো দিন না আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আমার ঠাকুমা, দাদু যখন মারা যায়, দাদুও ছিল, কিন্তু দাদু যখন মারা যায় আমি তখন অনেকটাই ছোট, ক্লাস 5-এ তখন পড়ি। আমার ছেলে যেমন এখন 5-এ পড়ে, আমার বাবা মারা গেছে। তো আমার দাদু যখন মারা যায় আমিও কিন্তু তখন ক্লাস 5-এই পড়ি। আমার দাদুর কাছেও মনে আছে, আমার পুরো কথা ভুলে যায়নি, কিছু কিছু ভালোই মনে আছে। আমার দাদুকেও আমি কিন্তু ভীষণ ভালোবাসতাম, আমার দাদু আমাকে ভালোবাসতো। আর আমি বিশ্বাস করে এতটাই ফর্সা ছিলাম না, তো দাদু আমাকে মেম দিদি বলে ডাকতো। অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে গো, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এটাই বলছি যে একটা মেয়েকে এত কষ্ট করে বড় করা হলো, সেই মেয়েকে যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে পাঠানো হয়, শ্বশুরবাড়ির লোকেরা যখন অবহেলা, কী বলবো তোমাদেরকে, মানে দুটো বাজে কথা বলে, সেই মা বাবার মনের অবস্থাটা বুঝতে পারো যে কী হয়। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে, সে তো আর এমনি এমনি বাবার বাড়িতে থাকে না, সে একটা বাবার বাড়িতে বিয়ে করে অনেক আশা নিয়ে যে নতুন সংসারে যাবে, নতুন পরিবারে যাবে।
আগে কি করতে, শ্বশুরবাড়ির লোককে মানিয়ে নিতে হয় যে পরের বাড়ির মেয়ে পরের ঘর থেকে এসছে আমাদের ঘরে, তো এখানে এটাই ওদের জীবন, মানে শ্বশুর ঘর থেকেই তাকে সেই মেয়েটাকে মানিয়ে নিতে হবে। শুধু কি একটা মেয়ের দায়িত্ব, শ্বশুরবাড়ির লোকের দায়িত্ব না? তো যাই হোক, কথাগুলো বলতে গেলাম, তোমরা হয়তো বুঝতে পারবে না কেন বলছি, অনেক কিছু জড়িয়ে আছে জানো। আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার প্রতি এত হিংসা অনেকে এখনও, মানে আমি জানি না যে কার কি কোনো ক্ষতি করেছি কিনা, আমি জ্ঞানত কোনো ক্ষতি করিনি। আমার বিশ্বাস করো, আমার একটাই দোষ যে আমার বাড়ির লোক আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ। ইনফ্যাক্ট এখনও, আমি দুটো বাচ্চার মা হয়ে গেছি, এখনও আমাকে ভালোবাসে। আমার বিয়ের আগে কথা বলছি, আমি যখন পড়তে যেতাম, আমি একদম মিথ্যা কথা বলছি না, বাবা কিন্তু খুব কমই আমাকে নামিয়ে দিত। আমি সাইকেলে করে যেতাম, নাহলে হাঁটতে হাঁটতে চলে যেতাম। মাঝে মধ্যে জানো আমার হাতে দাদা টাকা দিত যে তুই রিক্সা করে চলে যা। ও তো পড়তে যেত, ওর কাজ মানে কাজ থাকতো ধরো, তো আমার হাতে টাকা দিত। এবার ওকে হয় ঠাকুমা টাকা দিত, সেই টাকা বাঁচিয়ে ও কিন্তু আমাকেও দিত। হ্যাঁ, খুব সামান্যই দিত, যেটা রিক্সা ভাড়া সেটাই দিত। আজ থেকে মানে অনেক আগের কথাই বলছি, ধরো তখন আমার ধরো বিয়েই হয়নি, আমার বিয়ে হয়েছে প্রায় 15 বছর হয়ে গেল, তারও আগে কথা বলছি। তখন আমি ধরো পড়ি তোমার ক্লাস 9-এ পড়ি বা 8-এ পড়ি, 8-9-এ পড়ি এরকম হবে। তো আমার দাদাও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসতো, ধারণা করতে পারবে না যে একটা ছোট বোনকে এতটা ভালোবাসা যায়। আমার দিদি, আমার বাবা মা, মানে আমি যেটা বলতাম সেটাই। এবার কি হয়েছে বলো, এটা তো স্বাভাবিক, বিয়ের আগে তো ভালোবাসা হবেই, কিন্তু বিয়ের পরও কি সেম জিনিসটা থাকে? মানে বিয়ের পরও আমার জায়গা কিন্তু একই ছিল, এখনও একই আছে। মানে আমি যেটা বলবো সেটাই, আমার ওপরে কেউ কথা বলতো না। আমি যদি বলতাম চাই তো চাই, তবে জেদ করতাম না, উল্টোপাল্টা কোনো জেদ করতাম না। অনেকে আছে না যে উল্টোপাল্টা জেদ করে একদম চাই মানে চাই, সেরকম কোনো ব্যাপার না, মানে আবদার করতাম। এমনকি আমার ঠাকুমা জানো কি করতো, আমাদের বাড়িতে নিচে একটা ঘর ফাঁকা ছিল, বাবা মাল লাগতো প্যান্ডেলের, তো সেই জায়গাটা মানে প্যান্ডেলের ঘরটা পরিষ্কার করা হয়েছে, একটু ফলের ঘর মানে ফলওয়ালাকে ভাড়া দেবে, ভাড়াতে দেওয়া হলো। তো মাসের শেষে এত ফল আমরা খেয়ে নিচ্ছি, তো ফলওয়ালাকে উঠিয়ে দিল। বাবা বলছে দরকার নেই, তো টাকা তো পাচ্ছি না, সব তো ফল খেয়ে নিচ্ছে, মানে আমি কাজু বাদাম খাচ্ছি, এটা নিচ্ছি ওটা নিচ্ছি। ঠাকুমা বলছে ও খাবে, ও খাক। এমনকি বিশ্বাস করো, আমার দাদু মারা যাওয়ার পর দাদুর চাকরি মানে ব্যাংকে চাকরি করতো, তো বাবা চাকরিটা পেতো, কিন্তু কাকা একটু গ্যাঞ্জাম করার জন্য চাকরিটা নেয়নি, ঠাকুমা বাধ্য হয়ে পেনশন নিয়েছিল। তো ঠাকুমা যেহেতু পেনশনটা পেতো, দাদুর পেনশনটা, তো আমার প্রতি মাসে না, মানে আমি পাশে একটা মিষ্টির দোকান ছিল, তো ওখানে রোজ যেতাম, রোজ 2টো করে বা 4টে করে, 8টা করে, 10টা করে, যতক্ষণ না আমার মন ভরতো ততক্ষণ পর্যন্ত আমি লট চমচম খেতাম। আর তখন ওই লট চমচম খেতে আমি ভীষণ ভালোবাসতাম, মানে যতক্ষণ আমার মন ভরছে আমি খেয়েই যেতাম। তো ঠাকুমা মানে কী করতো বলো তো, প্রতি মাসের শেষেতে যে টাকাটা পেড করে আসতো, মানে ওই দোকানে বলা থাকতো যে আমার নাতনি এলেই কিন্তু ও যা খাবে দিয়ে দেবে, লিখে রাখবে, নাতনির হাতে বিলটা দিয়ে দেবে, মাসের শেষে গিয়ে ঠাকুমা গিয়ে টাকাটা দিয়ে আসতো। আগে ঠাকুমার সঙ্গে ব্যাংকে কিন্তু আমিই যেতাম, ব্যাংক থেকে ঠাকুমার প্রথম কাজ হলো রাস্তাতেই পড়তো, ওই রাস্তাতেই গিয়ে ওকে টাকাটাকে পেড করার। কোনো মাসে যেদিন বেশি হয়ে যেত না, ঠাকুমা বলতো এত মিষ্টি খেয়েছিস, আমি বলছি তাহলে খাবো না পরের মাস থেকে, বলছে না না তুই খাবি। আর ঠাকুমার সঙ্গে আমি সব জায়গাতে আমিও যেতাম। মানে বিয়ের আগের লাইফটা না অন্যরকম ছিল, ভীষণ ভালো ছিল। বিয়ের পরে তো একটা অবভিয়াসলি অন্য আসবেই, যেহেতু একটা মা হয়ে গেছি, মায়ের লাইফটা তো আলাদাই একটা, কি বলবো, তোমরা তো সবাই জানো যারা মা, মায়ের তো কোনো কথাই হবে না, এটা একটা অন্য লাইফ। বিয়ের আগের লাইফটা একটা আলাদা, এই লাইফটা একটা আলাদা। তবে তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি যে একটা মেয়ে ইচ্ছা করে কিন্তু বাবার বাড়িতে পড়ে থাকে না, বাধ্য হয়ে তবেই সে পড়ে থাকে। আজকে আমার বাবা নেই, তাই তো, কিন্তু কেউ বলতে পারবে না যে আমার বাবার কেউ সেবা করেছে, একমাত্র আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা আর আমার দিদি ছাড়া, আর আমার মা তো আছেই। আমরা এই 5জন ছাড়া আদার্স আর কেউ বলতে পারবে না আমার বাবাকে সেবা করেছে। ইনফ্যাক্ট আমার বাবা নেই তো এখন মা আছে, মাকেও বলতে পারবে না যে মাকে কেউ সেবা করে, আর আমাদের কাউকে চাইও না। এখন অনেকে অনেক বড় বড় কথা বলছে তো আমার সম্বন্ধে, বলুক,
আমি তাদের কাউকে কোনো পাত্তা দিই না, আমি কোনো দিন পাত্তা দিইনি। আমার পছন্দ হয় না, আই ডোন্ট কেয়ার। যার ইচ্ছা বলছে, মুখ আছে বলছে, লোকের মুখ কি বন্ধ করতে পারবো? এটা আমার কপাল, যে আমি এত ভালো কপাল নিয়ে জন্মেছি যে বিয়ের আগে আমার যে লাইফটা ছিল, মানে মা বাবা আমাকে ভালোবাসতো। বাবা নেই তো কী হয়েছে, আমি জানি বাবা কিন্তু আমাকে এখনও ভালোবাসে। কারণ বাবা যখন মারা যায় না, তো হসপিটালে বেডে কিন্তু বাবা কন্টিনিউ আমাকে ডেকে গেছে পাগলের মতো। বাবা কিন্তু হসপিটালেও যাচ্ছিল না, আমার এক কথাতে বাবাকে কিন্তু আমিই নিয়ে গেছি। আজকে তারা কিছু মানে কি বলছে জানো, যে আমি নাকি বাবাকে সেবাই করিনি। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা তো জানো, তোমাদের সঙ্গে সবটাই বা কি শেয়ার করা যায়? কিছু কিছু শেয়ার করেছি। একটা মাস ধরে ব্যাঙ্গালোরে পড়ে থেকেছি। শুধু এটা না, বাবাকে অনেক কিছু মানে করেছি। তো সেগুলো তো বাবার করেছি, সেগুলো তো বলার কিছু না, ঢাক পিটিয়ে বাবা এটা করেছি ওটা করেছি। লোকের কাজ বলবে, আই ডোন্ট কেয়ার। তো তাদেরকে আবারও বলছি, যারা বলছো না যে আমি আমার বাবার করিনি, খুব ভালো কথা, তোমরা তোমাদের বাবার করো, তাহলেই হবে। আমার চরকায় তেলটা না লাগিয়ে নিজের চরকায় তেলটা লাগাও, ভালো হবে তাতে। আর আমার কোনো দায়িকাদি নিয়ে আমি কারোর পেছনে কাটি মারি না, কারণ আমি পছন্দ করি না। তো আমি আমার মতো থাকতে ভালোবাসি। আর আমি জানি আমার মা বাবা দাদা দিদি আমাকে এখনও ভালোবাসে। হয়তো আমার দাদার বিয়ে হয়ে গেছে, হয়তো দাদার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, হতে পারে, কিন্তু আমার দাদা যতই হোক আমি ওর ছোটো বোন। তো আমি আমার দিদির সঙ্গে আমার মাঝে মাঝে অনেক ঝগড়া হয়। হ্যাঁ, আমি তোমাদের কাছে বলছি, অনেক ঝগড়া হয়। বিশ্বাস করো, আমার দিদির সঙ্গে মাসে আমার 25 দিন ঝগড়া থাকে, 5 দিন ভাব থাকে। কিন্তু তাও আমি জানি যে ও কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর মা বাবার তো কোনো তুলনা হয়নি, হয় না। বাবা তো এখন নেই, কিন্তু যতদিন বাবা ছিল ততদিন কিন্তু বাবা কিন্তু আমাকেই ভালোবেসে গেছে, আমি জানি। তাহলে কি এটা যে দাদা দিদিকে ভালোবাসেনি? না, কখনো না। মা বাবার কাছে সব ছেলেমেয়ে সমান। কিন্তু আমি যেহেতু ছোটো না, আমার একটু আবদারটাই আলাদা ছিল এখনও। তো এটা অনেকে না মেনে নিতে পারছে না, যে আমি বিয়ের আগের লাইফটা যেরকম করতাম, বিয়ের পরেও সে আমার কথাতেই সব। অনেকে ধরো বাবার বাড়িতে এরকম তো জায়গাটা পায় না, তারা তো বাবার বাড়িতে অবহেলা হয়েছে, বিয়ের আগেও তাদের এরকম ভালোবাসা তারা পায়নি। তো আমাকে দেখে তারা জেলাস ফিল করে, তো কীভাবে কাটি মারবো খুঁজে পাচ্ছে না। তো আমার বিশ্বাস করে এগুলো বেশ ভালোই লাগে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটা মেয়ে অনেক কষ্ট করে কিন্তু বাবার বাড়িতে থাকে শ্বশুরবাড়ি ছেড়ে। আর শ্বশুরবাড়ি ছেড়ে আমি কেন বাবার বাড়ি আছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তারপর তোমরাই বিচার করবে যে আমি ঠিক না আমি ভুল, যে আমি ইচ্ছাকৃত এখানে আছি না আমি বাধ্য হয়ে এখানে আছি। তো চলো, অনেক বক বক করে গেলাম। জানি না কেন বলতে ইচ্ছা হলো কথাগুলো আজকে, আর নিতে পারছিলাম না গো, এই কথাগুলো বলতে আজকে বাধ্য হলাম। তো চলো চাটা খেয়ে নিই, নাহলে চা ঠান্ডা হয়ে যাবে। আজকে সকাল থেকে জানো তো মানে শরীরটা একদম ভালো লাগছিল না, গা হাত পায়ে কারণ ব্যথা ব্যথা করছিলো, বিরক্ত ভাব লাগছিল। তো চাটা খাওয়ার পর মাথাতে একটু যন্ত্রণা করছিল, তো হালকা বাম লাগিয়ে মানে একটু শুয়েছি। কী করে যে চোখটা লেগে গেছে, কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। আর এদিকে মাও ডাকেনি, আজকে রান্নার কোনো তাড়া নেই। ছেলে বলে গেছিলো যে আজকে বিরিয়ানি খাবে, যেহেতু আজকে ওদের স্কুলটা ছুটি পড়ে যাচ্ছে, গরমের ছুটি টানা 1 মাস। রান্নার মানে কোনো তাড়াহুড়ো নেই। তো চলো এখন উঠলাম, প্রায় অনেকটাই যেন বেজে গেছে, 11টার মতো বাজে। টানা একটা ঘুম দিয়েছি, ঘুমটা ভালো করে হয়নি, কালকে রাতেও ধর অনেক অনেক দেরিতেই ঘুমিয়েছি ধরো, আর ভোরবেলা উঠে পড়েছি। যাই হোক, এখন চলো, মা চালিয়ে দিয়েছে, এখন কাচবো। ছেলে মেয়ে জামা প্যান্ট সব পরে আছে, আমার অনেক জামা জড়ো হয়েছে, সেগুলো সব কাচবো, কেচে চান করবো। চলো আগে কাচাগুলো করে নিই, চান টান করে নিই, তা নাহলে ভালো লাগছে না। যতক্ষণ না চান করবো দেখবে শরীরটা যেন ফ্রেশ হবে না। চান টান করার পর দেখবে শরীরটা অনেকটাই মনে হয় ফ্রেশ হলো। যার জন্য আগে চলো ঝটপট করে কেচে নিই, তারপর চানটা করবো। এদিকে ছেলে আজকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছে। এটা লাগছিল স্কুলে? হ্যাঁ। খুব লাগছিল? হ্যাঁ। কোন পিরিয়ড থেকে লাগছিল? 5th পিরিয়ড থেকে। টিচারদের বলোনি? হ্যাঁ বলেছিলাম, শিখরুমাকে বসছিলাম দিয়ে। ওষুধ খেয়েছো? হ্যাঁ। না। খাওনি? না। বেশ, চেঞ্জ করো, আমি ওষুধ দিচ্ছি, খেয়ে নাও। এখন ঠিক আছে? হ্যাঁ। বেশ, চলো চেঞ্জ করো। তো ছেলে তো এখানে টিভি দেখছে, স্কুল ছুটি হয়ে গেল আজকে 1 মাস। কিরে, কি? আজ থেকে তো স্কুল 1 মাস ছুটি। হ্যাঁ। তো কেমন লাগছে বল? ভালো। ভালো লাগছে? আর পেটে ব্যথা কম আছে তো এখন? হ্যাঁ। বেশ, জলটা বারে বারে খাও, ঠিক আছে? আমাকে না বলে উল্টো পাল্টা খাবার খাবে না। একটু পরে আমি তোমাকে চান করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর আজকে তো বিরিয়ানি হবে না, তোমার পেটে ব্যথা বলে, মানে অল্প করে সেদ্ধ ভাত করে দিচ্ছি, খেয়ে নেবে, ঠিক আছে? তাকাও, কি? খারাপ লাগবে না তো? রাগ হবে না তো? পেটে ব্যথাটা কমে যাক, দিয়ে পরে আবার খাবে। ঠিক আছে।
ঠিক আছে? এইমাত্র চান করে বেরোলাম, আর বিশ্বাস করো শরীরটা এত ফ্রেশ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরও যদি কোনোদিন শরীর খারাপ করে না, তোমরা আগে চান করে নেবে, দেখবে শরীরটা অনেক ফ্রেশ লাগবে, অনেক ভালো লাগবে। সকাল থেকে না একদম বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না, গা হাত পায়ে ব্যথা, কেমন একটা ম্যাচ ম্যাচ করছিল শরীরটা। এখন অনেকটাই ভালো লাগছে। এদিকে কি হয়েছে বলো, কালকে ছেলে মেয়ে বলেছিল যে আজকে যেহেতু স্কুল ছুটি পড়ে যাচ্ছে, টানা 1 মাস গরমের ছুটি, তো আজ করে বিরিয়ানি খাবে। তো আমি বরকে বললাম ঠিক আছে আজকে রান্নাবান্না করবো না, তুমি যখন ওদেরকে বাড়ি নিয়ে আসবে একবার বিরিয়ানিটা নিয়েই কিন্তু বাড়ি চলে আসবে। কারণ ছেলেমেয়েরা 1টা 40-এর মধ্যে বাড়ি চলে আসে, ওদের 1টা 10-এ ছুটি হয়ে যায়। আমি কাজতে নেমেছি, দেখছি আমার ছেলে বাড়ি ঢুকছে। আমি তো অবাক, কারণ তুই কোত্থেকে এলি? বলছে পেটে যন্ত্রণা করছিল, তো এই ছুটি নিয়ে বাড়ি চলে এসেছি। না আমাকে ফোন করলি না? বললো স্কুল থেকে বাবাকে ফোন করেছিল। তো হাজব্যান্ড আমাকে ফোন করেছে, আমি তো কাজতে নেমেছি, ফোনটা শুনতে পাইনি। তো যাই হোক, ছেলে বাড়ি চলে এসেছে, পেটে যন্ত্রণা। এবার যেহেতু পেটে যন্ত্রণা, বিরিয়ানি তো আর আজকে ধরো হবে না, এখন সেদ্ধ পোকা কিছু রান্না করবো। ওকে তো উল্টোপাল্টা কিছু খাওয়ানো যাবে না আজকে, যেহেতু পেটে যন্ত্রণা আছে। আবার আজকে আবার সাঁতারও আছে, মানে ছেলে 2 দিন সাঁতার থাকে, আজকে আবার সাঁতারও আছে। তো এখন টিভি দেখছে বসে বসে, ওকে বললাম জল দিলাম না, খাওয়া বসে বসে, কিছু করার নেই। তো চলো এখন রান্না বান্না করি, না হালকা করে রান্না করব, খুব বেশি করব না, যেহেতু পেটে ব্যথা, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এমনিতে ধরো আমি যদি রান্না করবো না, সেই মতো কাজ করছি, কিছু করার নেই। এবার ছেলে বাড়ি চলে এসছে, তো চলো এখন রান্নাটা করে নিই, করে আজকে সাঁতার আছে, তাড়াতাড়ি করে আবার যেতে হবে। জানি আজকেও সাঁতারে লেট হয়ে যাবে। গুঞ্জা, হ্যাঁ ভাই তো আজকে তোর আগেই চলে এসেছে স্কুল থেকে, ওর হ্যাঁ, পেটে লাগছিল, বললো শুনলাম। তুই খোঁজ করছিলি? না, যাই হোক 1 মাস তো এখন ছুটি, কি করবি? তো প্রজেক্ট আছে প্লাস পরীক্ষা আছে স্কুল খোলার পর। স্কুল খুলবার এক্সাম? হ্যাঁ। ঠিক আছে চলো চেঞ্জ করে নাও, চান টান করে নাও। তো এই যে আমরা টোটো করে এখন যাচ্ছি, বল কিছু, কিছু বলবি না? আমরা একবার এসছিলাম আগে, লেট করে এসছি, তখনও জানি 3:30 ব্যাচেই হবে, তো 3:30 ব্যাচে তো হবে, এবার টাইম ছিল অনেকটা, তো টুকটাক একটু কাজ ছিল, সেই কাজগুলো করে এলাম। তো ফাইনালি এখন আবার যাচ্ছি সুইমিংয়ে। তো চলো চলে এসছি। সুইমিং করা তো হয়ে গেছে ছেলের, তো চলো বাবাকে ফোনও করে দিয়েছি, বাবা বললো আসছি, সামনে একটু হাঁটি, হাঁটতে হাঁটতে বাবা চলে আসবে। আবার 4টা থেকে ওর পড়া আছে, তাড়াতাড়ি করছি, আজকে লেট হয়ে গেছে। পড়তে যাবি তো? হ্যাঁ। চলো যাই, বাড়ি যাই। আজকেও তো ছেলে সুইমিং ছিল, মানে সপ্তাহে 2 দিন করে ছেলের সুইমিং থাকে, আর যেদিনকে সুইমিং থাকে না এত বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। আর আজকে যেন তো ভেবেছিলাম যাবো না, কারণ ছেলের তো পেটে ব্যথা ছিল। তো যাই হোক পেটে ব্যথা কমেছে বলেই যেতে পারলাম। আর সকাল থেকে তো আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, গা হাত পায়ে ব্যথা করছিল। চান করার পর ফ্রেশ হলাম। এবার তোমরা হয়তো ভাববে তার মানে আমি কি রোজ চান করি না? না গো, আমি রোজ চান করি। এবার কী বলতো, যখন দেখবে শরীরটা খারাপ করছে না, চান করে নেবে, চান করলে দেখবে অনেকটাই ফ্রেশ লাগবে, শরীরটা ভালো লাগবে। তো এই যাই হোক, সুইমিং থেকে তো বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আসলে সুইমিংয়ে গেলে খুব বিরক্ত লাগে, কোনো রকমের দুটো খেয়ে বেরিয়ে যেতে হয়, না একটু বসতে পারি, না কিছু করতে পারি। এক একদিন কী বলো তো, না খেয়েই চলে যাই, সময় পৌঁছাতে হবে ওখানে, একটু লেট করলেই পরে ব্যাচটা মানে করতে হবে, সেই প্রথম ব্যাচে পাবো না। আর প্রথম ব্যাচটা কেন চেষ্টা করি ধরার, কারণ ছেলে 4টে থেকে পড়া থাকে, এবার ধরো পড়াটা তো মিস করা যাবে না, না সুইমিংটা মিস করা যাবে, কিছু করার নেই। তো ভেবেছিলাম এবছর এখানে দেবো না, বাধ্য হয়ে দিতে হলো। হাজব্যান্ডকে বলেছিলাম এবার বর্ধমানেই দেওয়ার কথা ছিল, ছেলে মেয়ে দুজনারই। মেয়ে তো পড়ার এত চাপ পড়েছে, যার জন্য হলো না। এবার ভেবেছিলাম ছেলেকেও দেবো না, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার যেহেতু বাবা নেই, আমার বাবার সঙ্গে আমার ছেলেই ছিল, মানে আমার ছেলের সঙ্গেই বাবা ছিল, দুজনকে খুবই ভালোবাসতো। তো বাবা যেহেতু নিয়ে অনেকটাই ভেঙে পড়েছে, তো কান্নাকাটি রীতিমতো শুরু করে দিয়েছে। তাই হাজব্যান্ড বলে ছেড়ে দাও, 6 মাসের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। তবে সামনের বছর এখানে একদম দেবো না, একদম ঠিক করে নিয়েছি, মানে কিছু কারণবশত। সুইমিং শেখাবো না কেন, শেখাবো, অবশ্যই শেখাবো, তবে এখানে না, আর অন্য জায়গায় যাব। স্যারদের সঙ্গে কথা বলে নিয়েছি। তো যাই হোক বাড়ি এলাম, বাড়ির সঙ্গে চেঞ্জ করলাম, মেয়ের আবার পড়া আছে, মেয়ে রেডি হচ্ছে। তো চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। আজকের ভিডিওটা জানো তো কেমন একটা হয়ে গেল না, মানে আমার নিজেরই ভালো লাগছে না, সকাল থেকে শরীরটা এতটাই খারাপ হয়ে গেল। আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম,
আসলে কথাগুলো না শেয়ার করলে আর পারছিলাম না, মানে আমি ফেড আপ হয়ে গেছি, বাধ্য হয়ে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। জানি খুব একটা ভালো হয়নি ভিডিওটা আজকে, তবু তোমাদেরকে বলছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।